তাহলে আমি এদের দুজনকে আলাদা করেছিলাম কেন? এরা কেমিক্যালি ইনার্ট, মানে করতে চায় না, তাও জোর করে করালে হয়ে যায়। এরা নর্মালি করে যায়, এরা নর্মালিতেই করে যায়, নর্মাল টেম্পারেচারে এটা করে যায়, অসুবিধা নেই। ক্যালসিয়াম আর স্ট্রনসিয়াম এদের এটা ব্রিক রেড হয়, আর এটা ব্রিক রেড হয়, আর এটাও ক্রিমসন রেড হয়, কারণ এদের ওয়েভলেন্থটা হাই থাকে আর ইন্টেন্সিটিটা কম থাকে। ইন্টেন্সিটি কম, ওয়েভলেন্থ হাই এর জন্য এটা রেড হয়। তাই জন্য যখন এরা হোয়াইট ফ্লেম দেবে এদের রেড টিংসিং হবে। মানে কি বলতো, এত ধরো সাদা সাদা আগুন জ্বলছে, উপরে উপরে হালকা হালকা উপরে উপরে যে লাল লাল কালারের না, যেমন ধরো যখন গ্যাস লাইট জ্বালাও দেখবে এটা হলুদ থাকে, উপরটা নিচেরটা দেখবে একটু নীল থাকে, উপরটা দেখবে হলুদ পাড়া থাকে। তো ওই যে হলুদ পাড়াটাকে টিংস বলি আমরা, ঠিক আছে? আমরা বলছিলাম এস ব্লক এলিমেন্টস। আগের ক্লাসে আমরা অ্যালকালাইন আর্থ মেটালদের কেমিক্যাল ট্রেন্ডস গুলো দেখেছিলাম, যে পিরিয়ডিক ট্রেন্ডস গুলো হয় সেগুলো দেখেছিলাম। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ। আলাদা আলাদা রিঅ্যাকশনস দেখবো, সেই রিঅ্যাকশনস গুলোর সাথে অ্যালকালি আর্থ মেটালদের সাথে যে রিঅ্যাকশনস গুলো হয় সেগুলো আমরা দেখবো, কোথায় কি হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? তাহলে আজকে আমাদের প্রথম টপিক হয়ে যাবে কেমিক্যাল প্রপার্টিজ। কেমিক্যাল properties of alkaline earth metals। এটা আমাদের হয়ে গেল হেড টপিক। আচ্ছা, তাহলে আজকে প্রথম যে ডিসকাশন পয়েন্টটা হবে সেটা হবে রিঅ্যাকশন উইথ এয়ার। যেরকম আমরা অ্যালকালি মেটালস এর সাথে করেছিলাম সেই রকম রিঅ্যাকশন উইথ এয়ার। আচ্ছা, এয়ারেতে নর্মালি আমরা যেগুলো জানি যে দুটো সাবস্টেন্স আমাদের এয়ারে সব থেকে বেশি কোনটা পাওয়া যায়, সেটা হচ্ছে নাইট্রোজেন। কারণ আমাদের যেই এয়ারের পজিশনটা আছে সেটা তোমরা জানো, সেটা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, যে মোটামুটি 78-79% নাইট্রোজেন থাকে, আবার 21% এর মতন অক্সিজেন থাকে, আর বাকি 1-2% এরকম কার্বন ডাইঅক্সাইড থেকে থাকে, ঠিক আছে? তাই জন্য যখনই রিঅ্যাকশন এয়ারে আমরা কথা বলবো তখনই আমরা অক্সিজেন আর নাইট্রোজেনের সাথে রিঅ্যাকশন হবে এটাই ভেবে নেবো, কারণ নাইট্রোজেন আর অক্সিজেনই সব থেকে বেশি আছে। তাও লোয়ার অ্যাটমসফিয়ারিক লেভেলে অক্সিজেন বেশি থাকে নাইট্রোজেনের থেকে, ঠিক? একটু জাস্ট উপরে গেলে নাইট্রোজেন বেশি থাকে, অক্সিজেনের লেভেলটা একটু আস্তে আস্তে কমতে থাকে, নাইট্রোজেনের লেভেলটা একটু বাড়তে থাকে, ঠিক আছে? তো রিঅ্যাকশন উইথ এয়ার, যখন আমরা অ্যালকালি মেটালসদের রিঅ্যাকশন উইথ এয়ার পড়েছিলাম তখন আমরা খুব বলেছিলাম যে এয়ারেতে একদম অ্যালকালি মেটালসদেরকে রাখলেই একদম মানে সঙ্গে সঙ্গে রিঅ্যাক্ট করতে দেবে, ভিগারিয়াসলি রিঅ্যাক্ট করতে শুরু করে দেবে, মানে রাখা যাবে না এরকম। এমনকি ওকে কেরোসিনে ডুবিয়ে রাখতে হয়, এরকম আমি বলেছিলাম যে কেরোসিনে ডুবিয়ে না রাখলেই ওটা রিঅ্যাকশন করে ফেলবে এয়ারেতে রাখলে। তো যখন আমরা অ্যালকালাইন আর্থ মেটালসের কথা বলছি তখন অ্যালকালি মেটালসদের মতন হয়তো অত র্যাপিডলি রিঅ্যাকশন করে না, বাট একবার যদি ইনিশিয়েট করে দাও, মানে একবার যদি আগুনটা ধরিয়ে দাও, ব্যাস ও একদম ভিগারিয়াসলি শুরু হয়ে যাবে। তাই জন্য যদি আমি রিঅ্যাক্টিভিটির কথাটা বলি, যদি আমি শুধুমাত্র রিঅ্যাক্টিভিটিটা বলি, তাহলে অবশ্যই অ্যালকালি মেটালসদের রিঅ্যাক্টিভিটি উইথ এয়ার সেটা অবশ্যই বেশি অ্যালকালি আর্থ মেটালসদের সাথে। বাট সমস্যাটা কি, এটা এমনি নর্মালি রিঅ্যাক্ট হয়ে যায়, ঠিক আছে? বাট এইটা রিঅ্যাক্ট হয় না, না অবশ্যই রিঅ্যাক্ট হয়। অ্যালকালাইন আর্থ মেটালদের রিঅ্যাকশনটা হয় একবার যদি ইনিশিয়েট করে, ইফ ইনিশিয়েটেড ওয়ান্স then they react vigorously, ঠিক? তখন তারা তাড়াতাড়ি একদম রিঅ্যাক্ট করতে শুরু করে, ঠিক আছে? তাহলে নর্মালি আমরা দেখবো যে এবার কি কি আমাদের মেটালস আছে। আমরা এখানে দুই ভাগে মেটালস গুলোকে ভাগ করব, একটা আমরা রাখবো বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম, আর বাকি যে মেটালস গুলো আছে যেমন তোমার ক্যালসিয়াম হয়ে গেল, স্ট্রনসিয়াম হয়ে গেল, আর হয়ে গেল বেরিয়াম। এই দুটো আলাদা আলাদা ভাগ করলাম, ভাগ করার কারণ আছে সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করছি। এদিকে আমরা নর্মালি বলি কেমিক্যালি ইনার্ট মানে এয়ারেতে রিঅ্যাকশন করতে চায় না, মানে খুব চেপে চুপে থাকে, মানে জানো তো এদের প্যাকিংটা একটু ক্লোজ, ইলেকট্রন তাড়াতাড়ি লুজ করতে চায় না, ইলেকট্রন যেহেতু লুজ করতে চায় না তো রিঅ্যাক্টিভিটিটাও এদের একটু কম। তাই জন্য এদিকে আমরা একটু বলে থাকি যে কেমিক্যালি ইনার্ট। কি বলেছি? কেমিক্যালি ইনার্ট মানে রিঅ্যাকশন করতে চায় না। বাট রিঅ্যাকশন করতে চায় না বলে কি একদমই করতে চায় না? অবশ্যই করতে চায়, অনেক প্রেসার দিলে তবে অবশ্যই করে দেবে, অসুবিধা কিছু নাই। নর্মালি এরা করতে চায় না, বাট যদি তুমি বেরিলিয়ামের পাউডার দাও, যদি পাউডার বেরিলিয়াম দাও,
এটা খুব সহজেই এয়ার এর সাথে রিয়াক্ট করে যায়, দিয়ে কি বানায়, বেরিলিয়ামের অক্সাইড বানায়, আর নাইট্রাইটস বানাবে, যেটা আমি বলেছিলাম। আচ্ছা, এটা বিই হবে, বিএ লিখছি বারবার। আচ্ছা, তাহলে কিরকম হবে, Be3N2, তাই তো, Be3N2, কারণ বেরিলিয়াম কত 2 প্লাস, নাইট্রোজেন কত 3 মাইনাস, তাহলে Be3N2 এটাই হচ্ছে তো। ওকে, তাহলে Be3N2 হবে। যদি ম্যাগনেসিয়ামের কথা বলো, এটাও তোমার MgO, Mg2, Mg3N2 প্রডিউস করে, এবং বাকিরাও তোমার, আমি জাস্ট এদেরকে মেটাল M দিয়ে ডিনোট করে দিলাম, তাহলে M এর সাথে অক্সাইড বা M3N2 ক্রিয়েট করবে, নাইট্রাইট। তাহলে কি তৈরি করলো, হয় অক্সাইড তৈরি করলো, নাহলে নাইট্রাইটস তৈরি করলো। ঠিক, হয় অক্সাইডস তৈরি করলো, নাহলে নাইট্রাইটস তৈরি করলো। এটাকে কেমিক্যালি ইনার্ট বা তুমি কাইনেটিক্যালি ইনার্টও বলতে পারো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এদের দুজনকে আলাদা করেছিলাম কেন, এরা কেমিক্যালি ইনার্ট মানে করতে চায় না, তাও জোর করে করালে হয়ে যায়, এরা নর্মালি করে যায়, এরা নর্মালিতেই করে যায়, নর্মাল টেম্পারেচারে এটা করে যায়, অসুবিধা নেই। এবার তোমাদেরকে সবসময় বলেছিলাম যে পিরিয়ড 2 এর এলিমেন্টস গুলো সবসময় অ্যানোমালাস বিহেভিয়ার দেখায়। তো আমাদের ফরচুনেটলি ইনফরচুনেটলি যাই বলো, কোনো সমস্যা নেই, বেরিলিয়াম হচ্ছে পিরিয়ড 2 এলিমেন্ট। তো বেরিলিয়াম একটা এখানে অ্যানোমালাস বিহেভিয়ার দেখাবে, যেটা হচ্ছে এরা যে দুজন আছে, এই যে বিও, এই যে বেরিলিয়াম দেখতে পাচ্ছ, এইটা হয়ে যাবে অ্যামফোটিক ইন নেচার, অ্যামফোটেরিক ইন নেচার। ঠিক আছে, প্রথম কথা অ্যামফোটেরিক হবে, তারপর একটা কোভ্যালেন্ট ক্যারেক্টার দেবে, বাট এই যে বাকি যতগুলো আছে, এইগুলো মানে এইখানে এই যে এতগুলো এমজি, এই যে এতগুলো, এগুলো সব আমাদের কিন্তু অ্যামফোটেরিক নয়, নর্মালি বেসিক ক্যারেক্টার দেখায় উইথ আয়োনিক, বেসিক অ্যান্ড আয়োনিক। ঠিক আছে, এবার এই যে বেরিলিয়ামটা, এটা অ্যামফোটেরিক কেন দেখায়, তার প্রথম কথা হচ্ছে বেরিলিয়ামের সাইজ ছোট। তোমরা হয়তো ফ্যাজন্স রুল বলে কিছু একটা পড়েছো, যে সাইজ যদি ছোট হয় তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়ে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বাড়লে এই যে কোভ্যালেন্ট ক্যারেক্টার অ্যামফোটেরিক ইন নেচারের কোয়ান্টিটিটা একটু বাড়ে। তো যাই হোক, এইগুলো কিছু বলছিল। এই যে বিইওটা, এটা অ্যামফোটেরিক ইন নেচার, একটা তোমরা যদি রিঅ্যাকশনস তোমার দিকে দেখায়, তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারো যে বেরিলিয়ামটা কি করে অ্যামফোটেরিক হলো। ঠিক আছে, ধরো বেরিলিয়ামের হাইড্রোক্সাইড আছে, আমাদের হাইড্রোক্সাইড আছে, বেরিলিয়ামটাই অ্যামফোটেরিক, মানে এটাও অক্সাইড ফর্মেশন করছে, অক্সাইড হোক আর হাইড্রোক্সাইড হোক, সব অ্যামফোটেরিকই হয়। ধরো বিইওএইচ, আমি বলতে চাইছি এটা অ্যামফোটেরিক ইন নেচার, এটা বেসিক ইন নেচার হয়ই না, এটা অ্যামফোটেরিক হয়। কি বললাম, অ্যামফোটেরিক হয়, মানে অ্যাসিডিক বিহেভিয়ার দেখাবে, যখন অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে তখন সে বেস হয়ে যাবে, যখন বেসের সাথে রিঅ্যাক্ট করে সে অ্যাসিড হয়ে যাবে। তাহলে প্রথমে এক কাজ করি, প্রথমে ওইচ মাইনাসের সাথে রিঅ্যাক্ট করাচ্ছি, ওইচ মাইনাস কি, বেস, এটা বেস। ঠিক আছে, যখনই এটা দিয়ে তুমি রিঅ্যাকশনটা করাবে, তখনই এটা কি হয়ে যাবে, বি ওইচ হোল 4 মাইনাস। ঠিক আছে, বি ওইচ হোল 4 মাইনাস। তাহলে এটা দেখো, এটা যদি এটা ক্রিয়েট করে থাকে, তাহলে এটা নিশ্চয়ই অ্যাসিডিক বিহেভিয়ার দেখিয়েছে, তবেই তো একটা সল্ট টাইপের তৈরি হয়েছে। ঠিক, আচ্ছা, এখানে এটা তো 2 মাইনাস হবে, একটুখানি ভুল লিখেছি, মাইনাস হলে তো তোমার ব্যালেন্স হচ্ছিল না ঠিকঠাক। আচ্ছা, এবার তুমি এক কাজ করো, বি ওএইচ হোল 2 কে তুমি এবার অ্যাসিডের সাথে মিশিয়ে, ধরো HCl এর সাথে দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দিয়েছি, কারণ HCl তো ডাইলিউট HCl দিতে হবে না, কনসেন্ট্রেটেড দিলে তো সেরকম কিছু হয় না, এটা অ্যাসিড দিয়েছি। এইখানে কি তৈরি হবে, ঠিক আছে, এইখানে কি তৈরি হবে, এইখানেও একটা নর্মাল বেসই তৈরি হওয়ার চেষ্টা করবে, এটা যেমন 2 মাইনাস, এখানেও সেটাই হবে, এটা শুধু একটু চেঞ্জ হয়ে যাবে, 2 প্লাস হয়ে যাবে, OH হোল 4, এখানে 2 প্লাস লিখছি নি, Cl2 দিয়ে দিচ্ছি,
হ্যাঁ সল্ট হয়ে গেল, তার মানে নিশ্চয়ই এটা বেসিক ক্যারেক্টার দেখিয়েছে। তার মানে দেখো একই জিনিস একই জিনিস একই জিনিস একবার অ্যাসিডিক বিহেভিয়ার দেখাচ্ছে, একবার বেসিক বিহেভিয়ার দেখাচ্ছে, মানে তার ক্যারেক্টারের কোনো ঠিক নেই। তাই জন্য এর দুটোই অ্যাসিড বেস, ওই জন্য অ্যাম্ফোটিক, ঠিক আছে। আর যদি নেচার বলো কোভ্যালেন্ট, এটা নেচার হবে যে আয়নিক, ঠিক। আচ্ছা, কারণ এদের সাইজ অনেকটা বেশি হয় তাই জন্য আয়নিক, ঠিক। আচ্ছা, এই জিনিসগুলো হলো। এবার যদি আমি বলি যে হাইড্রক্সাইডে কি ব্যাপার, যেহেতু হাইড্রক্সাইডের কথা উঠেইছে তাহলে হাইড্রক্সাইডটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে। এটা আমি ইরেজ করে দিলাম। আচ্ছা, বেরিলিয়াম যে হাইড্রক্সাইড বানাবে সেটা তো ওখানে দেখিয়েছি BeOH হোল 2। ম্যাগনেসিয়াম কি বানাবে, MgOH হোল 2। ক্যালসিয়াম CaOH হোল 2। স্ট্রনসিয়াম SrOH হোল 2। বেরিয়াম BaOH হোল 2। সব কিছুই সেম, আমি শুধু বলেছি এটা অ্যাম্ফোটেরিক। আর এইগুলো সব আয়নিক, এগুলো সব এগুলো সব এগুলো সব কি হয়ে যাবে আমার বেসিক। এটাকে বলেছি কোভ্যালেন্ট, এটাকে বললাম আয়নিক, ঠিক। এবার এদের তো তৈরি হয়েছে। এবার আমরা যখন অ্যালকালি মেটালসের কথা বলছিলাম তখন তারাও হাইড্রক্সাইড তৈরি করছিল, তারাও তো হাইড্রক্সাইড তৈরি করছিল। এবার এদের হাইড্রক্সাইড আর তাদের হাইড্রক্সাইড, এদের যে বেসিক নেচার আর তাদের বেসিক নেচার, তাহলে আমরা একটু ডিসকাস করে নিই। বেসিক নেচার, কে বেশি বেস, কে বেশি বেসিক নেচার দেখাবে, এদের হাইড্রক্সাইড না তাদের হাইড্রক্সাইড বেশি বেসিক নেচার দেখাবে। তো নরমালি তোমরা দেখে নেবে যে যেগুলো আমাদের অ্যালকালি মেটালস আছে, যেগুলো অ্যালকালি মেটালস আছে, অ্যালকালি মেটালস, যেমন যারা বানায় NaOH, ধরো KOH, এগুলো আমরা জানি তো স্ট্রং বেস, প্রচুর বেশি স্ট্রং বেস। আর এখানে কি কি বেস দেখছি, এখানে অ্যালকালাইন আর্ট মেটালদের আমরা কি ধরনের বেস দেখছি, ধরো BeOH হোল 2, CaOH হোল 2। তাহলে দেখো নর্মালি আমরা এইগুলোকে আমরা নর্মাল জানি এগুলো স্ট্রং বেস, তাই জন্য বেসিক নেচারটা এই যে Na আর কি আমরা মানে থিওরিটিক্যালি বলে দিতে পারি যে এরা এদের থেকে বেশি স্ট্রং বেস হয়, তাই জন্য বেসিক নেচার এদের সবসময় বেশি থাকে। বেসিক নেচার, ঠিক আছে। বেসিক নেচারটা অ্যালকালি মেটালসের বেসিক নেচার বেশি থাকবে অ্যালকালাইন আর্থ মেটালদের চাইতে অতি অবশ্যই, ঠিক আছে। এইগুলো মোটামুটি হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে যখন তুমি এই যে যে তিনটে জিনিস আছে, এই তিনটে জিনিসকে যখনই তোমরা এয়ারেতে বার্ন করবে, এটা আমি তোমাকে বলেছিলাম না ফ্লেম দেয়, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম যদি ছেড়ে দাও তাহলে বাকি সবাই মোটামুটি একটা ফ্লেম দেয়, ঠিক। তাহলে এরা এদিকে যখন এয়ারেতে বার্ন হবে, এয়ারেতে যখন রিয়াক্ট করে, তারা কি কিছু টাইপের ফ্লেম দেওয়া উচিত, অবশ্যই দেওয়া উচিত। কি টাইপের ফ্লেম দেবে সেটাও একটু দেখে নিই। যখন ক্যালসিয়াম বা স্ট্রনসিয়াম যখন বার্ন হয় তখন এরা হোয়াইট ফ্লেম দেয়। যখন এয়ারেতে বার্ন হয়, এটা কিন্তু আমি একদম আগুন ধরিয়ে দেওয়ার কথা বলছি না, এয়ারেতে বার্ন হয়, ঠিক আছে। হোয়াইট ফ্লেম দেয় উইথ একটা লাল রঙের একটু একটু লাল লাল, ঠিক আছে, ছোট ছোট টিং থাকে, ঠিক আছে। উইথ আচ্ছা এসআর এর আমি কি বলেছিলাম, গ্রিন না রেড, এসআর এর গ্রিন না রেড মনে হচ্ছে, এখানে গ্রিন টিংস। আচ্ছা, এটা আমি একটু ভেরিফাই করে নেবো একটু পরে, ঠিক আছে। গ্রিন টিংস মনে হচ্ছে, গ্রিন টিংস। আর এইখানে আরেকটা যেটা আছে বেরিয়াম আছে, এটা এদেরও হোয়াইট হয়, এদেরও হোয়াইট ফ্লেমই হয়, এদেরও হোয়াইট ফ্লেমই হয়। না অ্যাকচুয়ালি কি তোমাদেরকে আমি বলেছিলাম একটা জিনিস, যে যখন আমি কথা বলছিলাম ওখানে ওখানে আমরা বলেছিলাম না যে ক্যালসিয়াম আর স্ট্রনসিয়াম এদের এটা ব্রিক রেড হয়, আর এটা ব্রিক রেড হয়, আর এটাও ক্রিমসন রেড হয়, কারণ এদের ওয়েভলেন্থটা হাই থাকে আর ইন্টেন্সিটিটা কম থাকে। ইন্টেন্সিটি কম, ওয়েভলেন্থ হাই এর জন্য এটা রেড হয়, তাই জন্য যখন এরা হোয়াইট ফ্লেম দেবে এদের রেড টিংসই হবে।
মানে কি বলতো, এত ধরো সাদা সাদা আগুন জ্বলছে, উপরে উপরে হালকা হালকা উপরে উপরে যে লাল লাল কালারের না, যেমন ধরো যখন গ্যাস লাইট জ্বালাও দেখবে একটা হলুদ থাকে, উপরটা নিচেরটা দেখবে একটু নীল থাকে, উপরটা দেখবে হলুদ পাড়া থাকে। তো ওই যে হলুদ পাড়াটাকে টিংস বলি আমরা, ঠিক আছে। তো এটা কি হবে, বাইরে মানে ভিতরটা সাদা টাইপের হবে, উপরে লাল লাল টাইপের টিংস থাকবে, ঠিক আছে। তাই জন্য হোয়াইট ফ্লেম উইথ রেড টিংস, কারণ এদের ওয়েভলেন্থটা বেশি, ইন্টেন্সিটি কম হয়। বেরিয়ামটা এটা গ্রিন টিংস দেবে শিওর, কারণ এরা রেডিয়েশন ইন্টেন্সিটিটা অনেকটা হাই থাকে, তাই জন্য এরা গ্রিন টিংস দেয়, ঠিক আছে। হলো, তাহলে বার্নিং উইথ এয়ারও হয়ে গেল, এগুলো সব হয়ে গেল মোটামুটি। তোমাদের কেমিক্যাল প্রপার্টিজ এর অ্যালকালাইন আর্থ মেটাল যে রিঅ্যাকশন উইথ এয়ারটা আছে এখানে শেষ হলো।